আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাগেরহাট জেলার অন্যতম একজন অন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জনম অন্যতম একজন আদর্শ সৈনিক, ছাত্র অবস্থা থেকে যিনি 90 গণ আন্দোলনের রাজপথ লড়াকু নেতৃত্ব দিয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাথে সংযুক্ত থেকে রাজপথে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সাবেক বাগেরহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাগেরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের পাশাপাশি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী হিসেবে যিনি সামনে নির্বাচনের প্রত্যাশা করছেন, পাশাপাশি বর্তমানে যিনি আইনজীবী সমিতির সদস্য সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, জনাব শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন মন্টু আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে তখন নম্বর কল করলে আমরা আজকে দিনে একদম তৃণমূলে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জনম আদর্শ রাজপথে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। বাগেরহাটের মতো একটা কঠিনতম জায়গায় জাতীয়তাবাদী আদর্শ টিকিয়ে রাখতে তিনি লড়াকু নেতৃত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গোপালগঞ্জের নেতৃত্বের দলের শেখ পরিবারের সদস্য এখানে তারা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের। তাদের নেতৃত্ব চ্যালেঞ্জ করে এখানে রাজনীতি করাটা বিএনপির জন্য খুবই কঠিনতম একটি ব্যাপার। সেই কঠিনতম জায়গায় বসে যিনি জাতীয়তাবাদী আদর্শের ঝান্ডাধারী ব্যক্তি হিসেবে নেতৃত্ব দিয়েছেন সেই বিদগ্ধ একজন আইনবিদকে যুক্ত করছে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত করুন। জি জনাব, দর্শক শ্রোতাকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, না বলা অনেক কথা জমে গেছে। সেই 90 গণ আন্দোলন থেকে শুরু করে বর্তমান অবধি দীর্ঘ 35টি বছর আপনি রাজপথে আছেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা, প্রেরণা বা উৎসাহ বা উদ্দীপনার ভিত্তিতে আপনি অন্য আদর্শের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শ কেন ধারণ করলেন? 69-এর গণ অভ্যুত্থানের পরে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, উনি এই দেশকে গড়ার জন্য যে দল সৃষ্টি করলেন বিএনপি, এই দলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত উনি যতদিন ছিলেন, জীবিত ছিলেন, উনি এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করেছেন এবং এই দেশের অর্থনীতিকে যে অবস্থায় ছিল তার থেকে অনেক এগিয়ে নিয়ে গেছিলেন, যেটা ওনার সততা এবং নিষ্ঠার সাথে উনি কাজ করেছেন। ওনার সততার ক্ষেত্রে এ পর্যন্ত কারো কোনো বক্তব্য নাই, ওনার বিরুদ্ধে দ্বিমত নাই। উনি এককভাবে সততার সাথে কাজ করেছেন। আচ্ছা, আপনি বললেন যে দ্বিমত নেই, রাজনীতিবিদ একজনের আলোচনা আপনি করলেন, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিমত আছে আরেকজন রাজনীতিবিদের আলোচনা আমরা একটু করতে হচ্ছে, যে 69 গণ আন্দোলনের কথা বললেন। 69 গণ আন্দোলনে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো এবং সেই নিরঙ্কুশভাবে 70 সালের নির্বাচনে যাকে বিজয় করা হলো, মেজরিটি পার্টির লিডার হিসেবে যিনি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুযোগটি জানা আসলো, 7 মার্চের ভাষণে যিনি অনেককে উজ্জীবিত করলেন, তিনি 75-এর 15 আগস্টের 71-এর 25শে মার্চের কালো রাত্রিতে অনাকাঙ্ক্ষিত কারণ দেখিয়ে আস্তে করে সটকে পড়লেন। এদিকে অপারেশন জেনোসাইড চলছে আর তিনি দায়িত্ব পালন না করে নিজের পরিবারকে নিরাপদে রেখে পাকিস্তানকে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি নিরাপদে চলে গেলেন। এই ব্যক্তির পক্ষে মত এবং দ্বিমত দুটি রয়েছে। তাহলে দ্বিমতহীন একজন রাজনীতির আলোচনা আমরা শুনলাম, দ্বিমত যুক্ত যিনি রাজনীতিক তার সম্পর্কে আপনি যদি কিছু জানাতেন। দ্বিমত যুক্ত একজন রাজনীতিবিদ, যেটা শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা পর্যন্ত। শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চ রাত্রে উনি যে বিষয়টি করেছিলেন, সাধারণ মানুষকে দেখিয়েছিলেন যে ওনাকে অ্যারেস্ট করেছে। প্রকৃতপক্ষে বিষয়টি ঠিক ছিল না। উনি তাদের হাতে নিরাপদে থাকার জন্য ধরা দিয়েছিল। আর স্বেচ্ছা কাস্টডি বলে, যেটা আপনার আইনের ভাষায়, যেটা না, স্বেচ্ছা কাস্টডি নিয়ে উনি নিজেকে রক্ষা করেছিলেন। কিন্তু ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তৎকালীন এই দেশের অনেক
আর্মি অফিসার এবং আর্মি সৈনিক আর দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় ঘোষণা দেন, এদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই স্বাধীনতার ঘোষণা দিলেন, দেশে মুক্তিযুদ্ধ শুরু হলো এবং সর্বশেষ পরিণতি হলো পাক হানাদার বাহিনী এদেশ ছেড়ে আত্মসমর্পণ করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, চলে গেল। আমরা স্বাধীন হলাম 16ই ডিসেম্বর। আমরা এদেশ পাক হানাদের হাত থেকে মুক্ত হলো, আমরা স্বাধীন দেশ। স্বাধীন হলো, আমরা স্বাধীন ছিলাম না, আমরা পরাধীন ছিলাম। এরপরে যখন শেখ মুজিবুর রহমান এদেশে আসলেন, শেখ মুজিবুর রহমান এদেশে আসার পর এদেশে একনয়তন্ত্র অর্থাৎ বাকশাল কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং সেই প্রচেষ্টায় থাকলেন। আর তার এই শেখ পরিবার থেকে এদেশের মানুষ অত্যাচারিত হয়ে শেষ পর্যন্ত একসময় 1975 সালের পরিণতি হলো শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো। আপনি যেটি বলছিলেন জনাব শেখ মুজিবুর রহমান, যিনি এত আবেগ দেখিয়েছিলেন 7ই মার্চের ভাষণে, তার আবেগ আসলে বাস্তবে সে তো তিনি কিছু করলেন না। তারপরেও 72-এর 10 জানুয়ারি যখন তিনি আসলেন, তার জন্য লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো। তিনি যা হতে চান সব কিছুতে এদেশের এ জাতির আর্জি ছিল, রাজি ছিল। কিন্তু তিনি ক্ষমতা পাওয়ার পরে কুক্ষিগত করে এদেশের মানুষের হৃদয়ে কতটা আসলে ঘৃণার উদ্রেক ঘটালে বা এদেশের মানুষকে কতটা কষ্ট দিলে 75 15 আগস্টে তার পরিবারকে সহ তাকে হত্যা করা হলো। দীর্ঘ 30 ঘন্টার উপরে তার লাশটি 32 নম্বরে পড়ে থাকলো, কেউ আসলো না লাশের সৎকার করতে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো। এবারেও শত শত হাজার হাজার মানুষ না এসে মাত্র 18 জন লোক আসলো, দাপন কাপন করে তাকে সমাহিত করা হলো। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যিনি এত বড় একটা নন্দিত ব্যক্তি ছিলেন, যিনি দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সেই দেশের মানুষের সাথে তিনি কি এমন করলেন যার কারণে এদেশের মানুষ তার প্রয়াত অবস্থাকে সম্মান তো দূরের কথা, ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করলো? একজন মানুষের কত বড় অসহায়ত্বের আসলে চিত্র হলে 75-এর এই 15 আগস্ট থেকে আসলে এই জাতি শিক্ষা নিতে পারে বলে আপনি মনে করেন? 71 থেকে 75 জি, এই যে সময়টা ছিল, এই সময়টা এদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর এদেশের মানুষ আশা করেছিল তারা স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে এবং স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু এই 71-এর যখন ফিরে 71-এর পরে যখন 10 জানুয়ারি 72-এ শেখ মুজিব ফিরে আসলেন, কিন্তু 72-এ ফিরে আসার পর চিত্রটা ভিন্ন রকম দেখলেন। সেখানে দেখলেন দেশের মানুষের জন্য সে চিন্তা ভাবনা করে না, সে চিন্তা ভাবনা করে তার নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে এবং তার নিজের আত্মীয় স্বজনকে নিয়ে। এবং তার এই যে 15ই আগস্টের যে পরিণতি, আজকে মানুষ জানাজায় যায়নি, তার লাশ পড়ে আছে, কেউ দেখতে আসেনি। এটা এই মানুষের তার যে কার্যক্রম, এই কার্যক্রমের কারণে মানুষের তার প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছিল। সেই ঘৃণার ফলশ্রুতি হচ্ছে তার মীমাংসিত সত্য কিনা 72-এর বঙ্গবন্ধু, 75-এর বঙ্গশত্রু, 72-এর মহাহিরো, 75-এর মহাজিরো, এই মহাজিরো বা বঙ্গশত্রু কিভাবে আবার বঙ্গবন্ধু হয়, কেন আবার তাকে জাতির পিতার জন্য আলোচনা করা হয়, কেন বা তাকে আবার জাতির পিতা করা হয়? কত বড় আসলে আমাদের জাতি আসলে হতভাগ্য। আমরা কেন আসলে এই সুযোগটি কেন তারা পায়? মীমাংসিত সত্য তো হয়ে গেছে, ইতিহাসের কালো অধ্যায় তো তিনি লেখা দিয়ে গেছেন। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, সেটি প্রমাণিত হওয়ার পরও শেষ খারাপ ব্যক্তি আবার ভালো হয়, কেন তাকে ভালো করতে চাওয়া হয়? এটি নিয়ে আসলে চরমতম একটা লজ্জাজনক ব্যাপার কিনা? 21 বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সর্বদলীয় গণতন্ত্রের বা বহুদলীয় গণতন্ত্রের
প্রবর্তন করলেন। তখন সুযোগ পেলেন তার কন্যা শেখ হাসিনা এদেশে ফিরে আসতে। ফিরে এসে আস্তে আস্তে করে এই দুষ্কৃতিকারী এবং তাদের যে এই দেশের একনায়তন্ত্র করতে চেয়েছিলেন তাদের নিয়ে আবার দল সংগঠন করলেন। সংগঠিত করে এই দল সংগঠিত করে নতুনভাবে আবার এই দেশের ক্ষমতা নিলেন। এটা হচ্ছে 1996 সালে তিনি 21 বছর পরে আওয়ামী লীগ বিজয় হলো। 96 সালে এসে মানে আওয়ামী লীগ বিজয় হলো। আওয়ামী লীগ বিজয় হওয়ার পর প্রথম যে 5 বছর উনি ক্ষমতা চালালেন, সেই ক্ষমতা চালানোর সময় সে বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবকে আবার দেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। 5 বছর তার শাসনামলের পর সে আবার পরাজিত হলেন। আবার বিএনপি ক্ষমতায় আসলেন। ক্ষমতা আসে চালানোর পর এক সময় স্বৈরাচারী এরশাদ এদেশে ক্ষমতা নিলেন। স্বৈরাচারী এরশাদ ক্ষমতা নেওয়ার পর এই শেখ হাসিনাই এরশাদের দোসর ছিলেন। শেখ হাসিনা এরশাদের এই স্বৈরাচারী সরকারের সঙ্গে যোগ দিয়েছিলেন। দিয়ে বিএনপিকে নির্বাচনে হারালেন। নির্বাচনে হারানোর পর ক্ষমতা নিলেন। ক্ষমতা নেওয়ার থেকে এ পর্যন্ত এদেশে আর সাধারণ মানুষের গণতন্ত্রকে হরণ করেছে। দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। তাহলে ইতিহাস বলছে 75-এর 15 আগস্ট থেকে পরবর্তীতে তার মেয়ে যখন সুযোগ চাইল, সেই সুযোগটি এই জাতি বারবার দিল। দেওয়ার পরে তিনি এই জাতির সাথে যা করলেন, 36 জুলাই তথা 5 আগস্টে এই জাতি যা দেখলো, এবং নিজের দলের নেতাকর্মী কাউকে সেফ মোডের ব্যবস্থা না করে শুধু নিজের আর পরিবারকে তিনি নিয়ে যেভাবে এক্সিট হয়ে গেলেন, নেতাকর্মীকে বিপদে ফেলে রেখে চলে গেলেন, একজন মানুষ তিনি যে ইতিহাসের সৃষ্টি করলেন, সেক্ষেত্রে যারা আওয়ামী লীগ করে তারাও আসলে এই শেখ পরিবারকে চিনে ফেলেছে কিনা, তাদেরও আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কিনা, তাদেরও বোধোদয় হয়েছে কিনা, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের কাছ থেকেই আসলে ব্যান্ড হয়ে গেছে কিনা বা হয়ে যাওয়া উচিত কিনা। শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর সে দেশের জন্য ভাবে নাই, সে নিজের জন্য এবং নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজনদের জন্য ভেবেছে। এদেশের ব্যাংকগুলি লুট করে নিয়ে গেছে। সাধারণ মানুষের হাতে টাকা নাই, ব্যাংকে টাকা নাই। সবচেয়ে একটা আশ্চর্য একটি বিষয়, যখন ব্যাংকের টাকা লুট করবে তার পূর্বে একটি সার্কুলার দিলেন যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে ওই যত টাকাই যার থাকুক না কেন 1 লক্ষ টাকার অধিক পাবে না। এইটা কোনো দেশের এরকম কোনো আইন হতে পারে না। সেই যে আইনটা করলো পূর্ব পরিকল্পিত, যে আগের থেকে তার সিদ্ধান্ত নেওয়া যে আমি ব্যাংকগুলো লুট করে নিয়ে যাব, ব্যাংকে যাদের টাকা আছে তারা ওই যত টাকা থাক 1 লক্ষ টাকার বেশি পাবে না। এবং সেই আইন করে দিয়েই ব্যাংকগুলোকে লুট করে নিয়ে গেল। এদেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিল, রিজার্ভ লুট করলো। এরপরে এদেশের মানুষের ভোট অধিকার, এই যে 8 সালে ক্ষমতা আসার পর এরপরে কোনো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সে দেয় নাই। তার মূল টার্গেট ছিল যে করে হোক আমি ক্ষমতায় যাব। নির্বাচন নামে মাত্র দেখিয়ে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, বা তুমি আমি মিলিয়ে আমি নির্বাচন করেও তারা ক্ষমতায় চলে গেছে। এইটা দিনের ভোট রাত্রের মাধ্যমে ওরা এক সময় বিএনপি সংগঠিত হলো যে করে হোক আমরা নির্বাচন করে, কিন্তু তখন শুরু করলো বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা শুরু করলো। ঢালাওভাবে গ্রেপ্তার করে এরপরে নির্বাচন, গত যে নির্বাচন 24-এর নির্বাচনটা,
সেই নির্বাচনটা এভাবে করছে। আমি নিজে 2 মাস, নির্বাচনের পূর্বে 2 মাস আমি পলাতক ছিলাম। আমাকে গ্রেফতার করবে এটা যখন প্রশাসন থেকে খবর পেয়ে গেলাম, তখন থেকে আমি 2 মাস গা ঢাকা দিয়েছিলাম। নির্বাচন জানুয়ারি 7 তারিখে হওয়ার পর কি অবস্থা এখন সেই বুঝে 14 তারিখে আমি বাগেরহাট আবার নিয়মিতভাবে আপনি পথ চলা শুরু করলেন। জি, আমরা একটু 75-এর 7 নভেম্বরে চলে যাব। 75-এর 7 নভেম্বর, যিনি নিজের জীবনকে বাজি রেখে 71-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, উই রিভোল্ট বলে যিনি বিদ্রোহ করলেন, জাতির প্রয়োজনে যিনি জাতির কাণ্ডার হিসেবে আবির্ভূত হলেন, বীরত্ব উপাধি নিয়ে যিনি সেনা ব্যারাকে গিয়ে দেশের আবার সেনা সেবা করতে শুরু করলেন, দেশ সেবা করতে শুরু করলেন, তাকে এবার 75-এর বিয়োগান্তক পরিবেশের পরে বা ট্র্যাজেডির পরিবেশে 7 নভেম্বরে খুব দরকার হলো। ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তাদের নেতৃত্বের উইংকে ব্যর্থ করে দেওয়া হলো, কর্নেল তাহেরের নেতৃত্বের জাসদকে ব্যর্থ করে দেওয়া হলো। ছাত্র জনতা, সেবাই জনতা তার জন্য জীবন বাঁচিয়ে রেখে তাকে সেনা অবরুদ্ধ অবস্থা থেকে বের করে নিয়ে আসা হলো এবং যথারীতি তাকে প্রধান সামরিক প্রশাসক হিসেবে এই জাতি যখন তাকে দায়িত্ব দিলেন, এবার তিনি আমি মেজর জিয়া বলছি, তখন তিনি মেজর জেনারেল র্যাঙ্ক, কিন্তু তিনি আবার আমি মেজর জিয়া বলছি, এই শব্দটি এই জাতির কাছে কতটা প্রণোদনার, কতটা প্রাণ উদ্রেককারী, কতটা হৃদয় জাগানিয়া, যার কারণে এত বড় একটা ট্র্যাজেডি 75-এর 7 নভেম্বরে এক কথাতেই পুরো বাংলাদেশি মানুষ শীতল হয়ে গেলেন, নম্র হয়ে গেলেন, সবাই ঠিকভাবে ওয়ার্ক করা শুরু করলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজপথে নামলেন। 75 থেকে 81 পর্যন্ত প্রায় 10,000 কিলোমিটার তিনি পায়ে হেঁটেছেন, পুরো মানচিত্রটাকে পায়ের নিচে রেখেছেন এবং ঘাম ছুটিয়ে খাল কাটরে পতিত জমিতে চাষ কররে এই দেশটাকে স্বনির্ভর করলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অন্যরকম একটা জায়গায় নিয়ে গেলেন। আপনার দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 5.5 বছরের দায়িত্ব পালনের কিছু খণ্ডচিত্র দর্শক শ্রোতাদের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই যে কথা বললেন যে আমি মেজর জিয়া বলছি, দেশের মানুষ ঠিক ওই সময় যে অবস্থা চলছিল, অস্থির অবস্থা দেশের, সেখান থেকে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপরে ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গেই দেশের মানুষ কাজ করা শুরু করলেন। তার যে প্রকল্পগুলি, যেটা বললেন যে খাল কাটা প্রকল্প, যে দেশের কৃষি স্বনির্ভর যদি হতে হয় তাহলে আমার খাল কেটে পানি দিয়েই কৃষি সেচের ব্যবস্থা করতে হবে এবং ফসলের উন্নতি করতে হবে। তাহলে ফসলের এই দেশের যে মাটি, এই সোনার মাটিতে সোনার ফসল ফলে এদেশের উন্নতি এবং অর্থনৈতিকভাবে এদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়া যাবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাজটি করেছিলেন সাধারণ জনগণকে সাথে নিয়ে। এবং তার যে রাজনীতি ছিল অত্যন্ত স্বচ্ছ। সে কখনো রাজনৈতিকভাবে কাউকে প্রতিহিংসার মানে এটা মুখোমুখি না করে বা প্রতিহিংসা পরায়ণ না হয়ে সে তার রাজনীতি করেছে, দেশের জন্য রাজনীতি করেছে, আর এই দেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করে গেছেন। এক্ষেত্রে আবারও সেই কথা, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। শেষ খারাপ যার সব খারাপ তার সেটা আমরা দেখেছি, শেষ ভালো যার সব ভালো তার তা এদেশের মানুষ 81-এর 30 মে শহীদ প্রেসিডেন্ট হত্যা হওয়ার পরে যা দেখলো, যেভাবে সারা দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ তার জন্য রোজা রাখলো, গায়বানা জানাজা করলো এবং মানিক ভাই অভিনয় থেকে শুরু করে সারা ঢাকা শহরে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটলো, একজন মানুষের হৃদয়ে কতটা জায়গা পেলে এই তার শেষ বিদায়টি এত আবেগ আপ্লুত একটা সুপরিবেশ হয়েছিল। এই যে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ ঢাকায় ওই সময় জিয়াউর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর ঢাকায় মানুষের যে ঢল নেমেছিল, এটাকে প্রকাশ পায় যে সবার অন্তরে জিয়াউর রহমান ছিল।
আর এই জিয়াউর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এবং ওই সময় মানুষের যে লক্ষ লক্ষ মানুষ যাদের ওখান থেকে কন্ট্রোল করা যায়নি, কোনো প্রশাসনও কন্ট্রোল করতে পারেনি, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল এবং তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। কিন্তু যদি তুলনা করা হয়, যে বিষয়টি ইতিপূর্বে বলেছি, শেখ মুজিবের জানাজায় ওই 17 বা 18 জন লোকের বেশি ওখানে হয় নাই। আর শেখ হাসিনা সর্বশেষ তার যে স্বৈর শাসন এই 16 বছর 15-16 বছর চালিয়েছে, এই স্বৈর শাসনে শেখ হাসিনা যদি এই বাংলাদেশে মৃত্যুবরণ করত, তাহলে দেখা যেত 18 জন নয়, 8 জনও তার জানাজার সামিল হতো না। এতটা এই দেশের মানুষের কাছে তিনি ঘৃণার ভাজক হয়ে উঠেছিলেন। জি, 81 থেকে 91 পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া রাজপথে দায়িত্ব পালন করেন। পরে একজন নারী, স্বামীর 19 দফা দল বাস্তবায়ন করার জন্য 2টি ছোট সন্তানকে রেখে তিনি রাজপথে নামলেন। আপসের নেত্রী এবং দেশনেত্রী উপাধি তিনি ওই সময়ে অর্জন করেন। আপনারা ম্যাডাম খালেদা জিয়াকে রাজপথে কিভাবে দেখেছেন? আপনি 90 গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। 90 গণ আন্দোলনের নেতৃত্ব দেয়া, আপসের নেতৃত্ব কায়েম করা বা দেশনেত্রী উপাধি পাওয়ার মূলে আসলে কি রয়েছে বলে আপনি মনে করেন? বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী ছিলেন। জি, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেন নাই। তিনি যেটা ন্যায় এবং সত্য ভেবেছেন সেই কাজটি করেছেন। কিন্তু পরবর্তীতে এরশাদ তার উপরে, বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার চালিয়েছে। এরশাদ শেখ হাসিনার সঙ্গে আতাত করে সে বিএনপি তথা বেগম খালেদা জিয়ার উপরে অত্যাচার চালিয়েছে। এবং সর্বশেষ পরিণতি যেটা হয়েছে সেটা হলো ওই ক্যান্টনমেন্টের যে বাড়ি ছিল বেগম খালেদা জিয়ার, সেই বাড়ি থেকে তাকে অন্যায়ভাবে উৎখাত করেছে। তার বিরুদ্ধে মামলা দিয়েছে, যে মামলার যে টাকাটার দাবি করে যে টাকা আত্মসাৎ করেছে, সে কোনো টাকা আত্মসাৎ করেনি। টাকা তো টাকার জায়গায় আরো কলেবরে বেড়েছে। জি, আপনি বললেন ম্যাডাম খালেদা জিয়াকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জনাব শহজাদ মোহাম্মদ এরশাদ তিনি সাবেক সেনাপ্রধানের প্রতি বা সাবেক রাষ্ট্রপতির পরিবারের প্রতি বা মুক্তিযুদ্ধের ঘোষকের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করে নিজে দলিল করে দিয়েছিলেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়িটিতে। এই বাড়িটি থেকে তার দলিল যুক্ত বা অধিকারের বাড়ি থেকে সরিয়ে দেওয়ার পরে ম্যাডাম খালেদা যে আকুতিটি করেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, এটি আসলে চরমভাবে আসমানে কবুল হয়েছিল কিনা, যার চিত্র আমরা দেখলাম। যে বাড়িটিকে তিনি 1 টাকা মূল্যে রাষ্ট্রীয়ভাবে সংসদে পাশ করে যে গণভবনটি নিজের মালিকানা সম্পত্তিতে করে ফেলেছিলেন, সেই বাড়িতে থেকে তাকে এই দেশ ছেড়ে ওই বাড়ি থেকেও প্লাস এই দেশ থেকে চলে যেতে হলো। কি বড় আসলে হয়ে ম্যাডাম খালেদা জিয়ার এই প্রার্থনা আসলে কেমনভাবে বড় আকারে আসলে কবুল হলো বলে আপনি মনে করছেন? এর প্রথমে আমার বলতে হয়, বেগম খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করে তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে কয়েকটি বিল্ডিং করলেন আর্মি অফিসারদের জন্য। আর্মি অফিসারদের জন্য বিল্ডিং করলেন যাতে পরবর্তীতে এখান থেকে সরিয়ে ফেলা না যায়। আমি ঘটনাক্রমে বলতে হয়, ওই বা আমার এক ভাই আর্মি অফিসার ছিলেন। জি, আমি পরবর্তীতে যখন ওখানে আর্মি অফিসারদের বাসভবন করলেন, তখন আমি সেখানে গিয়েছিলাম। আচ্ছা, গিয়ে তখন আমার ভাইকে বললাম যে খালেদা জিয়ার বাড়ির এরিয়াটা কোথায় ছিল কি, তখন আমাকে দেখলাম যে কয়েকটা বাড়ি সেখানে ওই মঈনুদ্দিন রোড, মইনুল হোসেন রোড, হ্যাঁ মঈনুল হোসেন রোড, ওখানে যে কয়েকটি বিল্ডিং করছে, বলছে যে সবগুলো হচ্ছে এই খালেদা জিয়ার এখান থেকে যাতে নতুনভাবে
এখানে প্রতিষ্ঠিত না হতে পারে, এ কারণেই আর্মি অফিসারদের কোয়ার্টারগুলো করেছে। আমার ওই ভাই মেজর ছিলেন, এই হাসিনা সরকার, যেহেতু আমরা বিএনপি পরিবারের, এ কারণে মেজর থেকে তাকে আর কোনো প্রমোশন পদোন্নতি দেয় নাই। পদোন্নতি দেয়নি। এটা এটা আমরা নিজেরাই ভুক্তভোগী। পরবর্তী তিনি অবসরে আসছেন। হ্যাঁ, পরবর্তী অবসরে চলে এসেছেন। জি, তা এর যে বিষয়টি বলতে হয় যে শেখ হাসিনা আজকে তাড়ালেন বেগম খালেদা জিয়াকে তার নিজস্ব বাড়ি থেকে, আর তার পরিণতি হলো খোদা তাআলা তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিলেন। এই মহান আল্লাহ এই দেশ থেকে তাড়িয়ে দিলেন, এবং তার পরিণতিগুলো আমরা শেষ অবস্থায় দেখেছি। আমার কাছে একটি বিষয় মনে হয়েছে যে সেনাপ্রধান যদি তার রিলেটিভ না হতো, তাহলে হয়তো এভাবে সে ভারতে পালিয়ে যেতে পারতো না। সে বড় বাঁচা বেঁচে গেছে, বড় বাঁচা বেঁচে গেছে, এবং এই দেশের ছাত্র জনতা তাকে এই দেশের মাটিতেই একেবারে নিশ্চিন্ন বিচ্ছিন্ন করে দিত। ৭৫-এর চাইতেও আসলে বিয়োগান্তকারী বা খুব ট্র্যাজেডিমূলক ঘটনা ঘটতে বলে মনে করছেন। জি, জনাব তারেক রহমান মাঠে নামলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পিতার আদর্শ, একই সাথে মাকে সহযোগিতা করার জন্য তিনি তৃণমূলের সাথে মিলে তৃণমূল কমিটি করে তৃণমূলের নেতৃবৃন্দদের মাঝে নিজেকে একেবারে লীন করে দিয়ে তিনি নেতৃত্ব বান্ধব হিসেবে গড়ে উঠলেন। বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য থেকে শুরু করে এখন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনার দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান জনাব তারেক রহমান তিনি কিভাবে নেতৃত্ব বান্ধব হিসেবে তৃণমূল বান্ধব নেতা হিসেবে নিজেকে গড়ে তোলেন বলে আপনি মনে করছেন, বা তার বিষয়ে আপনার অভিব্যক্তি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, ওনার এটা বলতে যে আর একটি সন্তানের কথা বলতে হয়, জি, আরাফাত রহমান কোকো। জি, তিনি ছিলেন ক্রীড়া সংগঠক। এই ক্রীড়া সংগঠক, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। সে যেহেতু বেগম খালেদা জিয়ার পুত্র, এ কারণে তাকেও নির্মমভাবে মারপিট করে পঙ্গু করে দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়েছে। তারেক রহমান এদেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। সেখান থেকে সে হাল ছাড়েননি, সেখান থেকে এই দলের হাল ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এখন তিনি একজন পরিপক্ক রাজনীতিবিদ, এবং বিভিন্ন সময় আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন রাজনীতির পরিচালনা করার ক্ষেত্রে, আমরা তারেক রহমানের নির্দেশ পালন করে আসছি, এবং ভবিষ্যতেও তারেক রহমানের নির্দেশ পালন করব। এবং তারেক রহমান এক সময় বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে তাকে সঙ্গে নিয়েই বাংলাদেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ সরকার, বিশেষ করে শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বের প্রতি এতটাই আসলে বীতশ্রদ্ধ হলো, বা এতটাই ভয় হিসাবে, হুমকি হিসেবে দেখলো যে কোনো মূল্যে তারেক রহমানকে আসলে খামোশ করাতে হবে, যার কারণে তার থেকে জোর করে মুসলিমকে আদায় করে এদেশ থেকে একেবারে শারীরিকভাবে অ্যাসল্ট করিয়ে, আহত করিয়ে এদেশ থেকে বিতাড়নের জন্য ব্যবস্থা করলো। জনাব তারেক রহমান তৃণমূলের সাথে যুক্ত থাকার মাধ্যমে তিনি যেভাবে 15.5 বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই কোন আন্দোলনে বিএনপি 70% সফলতা এসছে, 80% কোন আন্দোলনে 90% সফলতা এসছে, কিন্তু শতভাগ হয়নি। কিন্তু শতভাগের জন্য একটা ফ্লো বা একটা প্ল্যাটফর্ম বা একটা ভিত্তি তিনি রচনা করেছেন, একটা ফাউন্ডেশন তিনি গড়ে তুলেছেন। অর্থাৎ তিনি ভালো একটা ব্যাটিং করে বা ধারাবাহিক ব্যাটিং করে 40 ওভার পর্যন্ত তিনি দলটাকে টিকিয়ে রেখেছেন। দরকার ছিল একটা স্লগ ওভারের, সেখানে ধুন্দমার একটা ব্যাটিংয়ের প্রয়োজন ছিল। এমন অবস্থাতে জনাব তারেক রহমান যে পরিবেশটা তৈরি করে দিলেন, ছাত্র জনতা আসলো, সবাই মিলে একসাথে যুক্ত হয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটানো হলো। কিন্তু এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে, ক্রেডিবিলিটি নিয়ে নানা রকম টানা হেঁচড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 40 ওভার ব্যাটিং করা ব্যাটসম্যান কি ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত, নাকি 10 ওভারের স্লগ ওভারের একটু ব্যাটিং করার কারণে ম্যান অফ দ্য ম্যান হওয়া উচিত? দীর্ঘ 15.5 বছর নেতৃত্ব দাদা, 90 ভাগ নেতৃত্বের
ব্যূহ তৈরি করা ব্যক্তি আসলে মাস্টার মাইন্ড হওয়া উচিত, নাকি 10 ভাগ আন্দোলনে ফ্লো তৈরি করা 1 মাসের আন্দোলনের সফলতার জন্য কাজ করা ব্যক্তি আসলে এখানে মাস্টার মাইন্ড হওয়া উচিত? তবে আসছে যে এই দেশের শেখ হাসিনার পতন এবং এই আন্দোলন কিন্তু শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের মাধ্যমে শুরু হয় নাই। জি, বিএনপি প্রতিটা বিভাগীয় সমাবেশ করেছিলেন, এটা তারেক রহমানের নির্দেশেই হয়েছিল। তারেক রহমানের নির্দেশে যে বিভাগীয় সমাবেশগুলো করলে এই বিভাগীয় সমাবেশে দেখা গেছে যে কোনো লোকরে বাস বন্ধ করে ওই ফেরি নৌকা সব বন্ধ করে রেখেছে, কিন্তু সমাবেশ সফল হয়েছে। এরপরও সমাবেশ সর্বশেষ ঢাকাতে 28 তারিখে যে সমাবেশ হলো, সেই সমাবেশ পণ্ড করতে তো তার যে বাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, ইভেন সেনাবাহিনী পর্যন্ত ব্যবহার করে ওই ঢাকার সমাবেশকে পণ্ড করেছে। ঢাকার সমাবেশকে পণ্ড করার পরে দেশের মানুষের এই স্বৈরাচারী সরকারের উপরে আরো ঘৃণা জন্মেছে এবং সেই ঘৃণার ফলশ্রুতি হিসাবে আস্তে আস্তে ছাত্রদের ভিতরে এই বিষয়টি অনুভূতি এসেছে এবং ছাত্ররা একসময় রাস্তায় নেমেছে এবং ছাত্ররা রাস্তায় নামলেও তার সঙ্গে বিএনপি বা জামাতের যে লোকজন ছিল, এদের ছাত্র সংগঠনগুলো তাদের সঙ্গে ছিল এবং সর্বশেষ সাধারণ জনগণ তাদের সাথে একত্রতা ঘোষণা করার পরে শতভাগ সফলতা এসেছে শতভাগ। এখানে এককভাবে কারো সফলতা দাবি করার সুযোগ নাই। এই সফলতা এদেশের রাজনৈতিক দলের। কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, মাস্টার মাইন্ড আসলে এই জাতি চেনে কিনা, কে মাস্টার মাইন্ড সবাই জানে কিনা, সবাই জানা বিষয়টাই আসলে সামনে আসা দরকার কিনা। আচ্ছা, এখানে তারেক রহমান এজ এ হোল ম্যান অফ দ্য ম্যাচ। জি, ম্যান অফ দ্য ম্যাচ। তারেক রহমানকে এদেশের মানুষের স্বীকার করতে হবে। শুধু ম্যান অফ দ্য ম্যাচ নাকি এত বছর ধরে সিরিজ নেতৃত্ব দরকার ম্যান অফ দ্য সিরিজ? ম্যান অফ দ্য ম্যাচ এট দ্য সেম টাইম ম্যান অফ দ্য সিরিজ। ম্যান অফ দ্য সিরিজ। এখন এই ম্যান অফ দ্য সিরিজ যে বিষয়টিকে বললাম, সেই যখন থেকে ওনার সিগনেচার নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, তারপর থেকে সে বসে নাই। সে বিদেশ থেকে, লন্ডন থেকে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গেও তার ওই ভিডিও কনভারসেশন হয়েছে এবং তার সঙ্গে কথা বলেছি এবং তার এখন যে ম্যাচুরিটি, রাজনৈতিক যে ম্যাচুরিটি, তার সঙ্গে কথা বলে দেখেছি না, সে অনেক ম্যাচিওর এবং আগামী দিনে এদেশের হাল ধরার মতো একটি সক্ষম ব্যক্তি তিনি। জি, দীর্ঘ 14 বছর থেকে শুরু করে দীর্ঘ 16 বছর 18 বছর এদেশে ভালো ভোট, উৎসমুখর ভোট বলতে কিছু হয়নি বা দেখেনি সাধারণ জনগণ। উৎসমুখর ভোটের একটা পরিবেশের জন্য আসলে প্রত্যাশা করছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষ প্রত্যাশা করছেন। নির্বাচন নিয়ে যে প্রত্যাশা, 300টি আসনের জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ যারা রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রাম করে নানা মামলা হামলার শিকার হয়েছেন, তারা এখন রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন রয়েছেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসনকেই আপনারা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলকে উপহার দিতে পারবেন কিনা, মাঠের পরিবেশ পরিস্থিতি কি বলছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনার সদর কনস্টিটিউয়েন্সি নিয়ে দলের কাছে এই প্রত্যাশা। এর পরে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, যদি সরকার চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন, এটি নিয়ে আপনার অভিব্যক্তি দলের কাছে। প্রথম বলতে হয় শেষ কথাটি, স্থানীয় সরকার নির্বাচন প্রথম দেওয়ার কোনো যুক্তিকতাও নাই। আমাদের বাগেরহাটের যে 4টি আসন, গোপালগঞ্জের পাশেই বাগেরহাট, এই বাগেরহাটকে শেখ পরিবার কুক্ষিগত করেছিল।
গোপালগঞ্জ এবং বাগেরহাটে বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, নিষিদ্ধের মতো। এবং আমরা একই অবস্থায় ছিলাম। এখানে শেখ পরিবার লুণ্ঠন করে নাই এমন কোনো সেক্টর নাই। বাগেরহাট পৌরসভার যে রাস্তাগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এই রাস্তায় কোনো মানুষ চলে না, গবাদি পশুও চলার মতো রাস্তা বাগেরহাটে নাই। এখন বাগেরহাটে যে ট্যাক্স দিয়েছি আমরা, যে সকল প্রজেক্ট বিভিন্ন সময় এসেছে, এই প্রজেক্টের টাকাগুলো সব উধাও করে দিয়েছে, লুট হয়ে গেছে। এই শেখ পরিবার এবং তার দোসররা। সর্বশেষ যে বিষয়টি বলতে হয় যে শেখ হাসিনা পালিয়েছে, তার রাজনৈতিক দোসর, তার ফ্যামিলির লোকজন পালিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিভিন্ন দপ্তরে যেসব তার লোক আমলাদের বসিয়ে রেখেছে, এখনো তাদের হাত থেকে আমরা মুক্তি পাচ্ছি না, মুক্ত করা এখনো যায়নি, মুক্ত করা যায়নি। তাদেরকে মুক্ত করা না গেলে আমাদের এই দেশের অবস্থানটা ফিরে আসবে না। আপনি যদি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন দীর্ঘ সময় যাবত, পৌরসভার ক্ষেত্রে যদি আপনি নির্বাচনের চিন্তা করেন, তাহলে বাগেরহাট পৌরসভাকে আধুনিক পৌরসভা করার ক্ষেত্রে দলের কাছে মনোনয়ন প্রত্যাশার ক্ষেত্রে আপনার আসলে কি এক্সপেকটেশন রয়েছে? আচ্ছা, প্রথম হলো আমাদের একজন সচিব হয়েছে ডক্টর ফরিদুল ইসলাম। ও হচ্ছে আমার সরকারি স্কুলে যে সময় স্কুল জীবনের বন্ধুর থেকে এ পর্যন্ত বাগেরহাটের কৃতি সন্তান, সরকার এখন সচিব হিসেবে দায়িত্ব পালন করছে। সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। গত পরশুদিনও তার ওখানে আমরা ডিনার করেছি একসঙ্গে, খুব ক্লোজ ফ্রেন্ড সে আমার। ওর সঙ্গে বাগেরহাটের উন্নতির কথা আমি আলোচনা করেছেন। ও আমাকে একটি আশ্বাস দিয়েছে যে বন্ধু, বাগেরহাট পৌরসভাকে সাজানোর জন্য আমার যেখানে যে চেষ্টা করার প্রয়োজন আমি করব, আমাকে দেখায় দিতে হবে, জি, আমার কি কি প্রয়োজন আর কোথা থেকে এগুলো আনলে সুবিধা হবে। আমি তার সঙ্গে এই সার্বক্ষণিক কথা বলছি। তাহলে তো আপনি এখানে বিষয়গুলি, এখানকার বাগেরহাটের অবকাঠামোর উন্নয়ন যেগুলি খুবই প্রয়োজন, এগুলি আপনি যদি অ্যাড্রেস করেন এবং আপনার সচিব ফ্রেন্ডের কাছে যদি পাঠান, তিনি তো এটি যাচাই বাছার জন্য প্ল্যানিং কমিশনে পাঠিয়ে সুন্দর কিছু উন্নয়ন প্রকল্প এখন কিন্তু শুরু হতে পারে। যেহেতু এখন নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উন্নয়নের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের, সেক্ষেত্রে উন্নয়ন কিন্তু চলছে, সেটি তো হতে পারে, সাচিবিক সেক্টর থেকে উন্নয়ন তো হতে পারে। এটা হতে পারে, এই সম্পর্কে বলছি। জি, যে আমার ওই বন্ধু সচিব মাঝে বলছিল পৌরসভার যে ইঞ্জিনিয়ার আছে ওনার সঙ্গে বলতে হচ্ছে 100 কোটি টাকা একটা এস্টিমেট করে দিক, আমি এটাকে পাস করে দিচ্ছি। এবং আমি পৌরসভায় ইঞ্জিনিয়ারকে বলেছি, কিন্তু ওইখানে একটু সমস্যা আছে, ওই যে কথাটা বলেছিলাম, ওদের প্রেতাত্মারা এখনো বসে আছে। প্রেতাত্মা যাই হোক, যেহেতু সাচিবিক দায়িত্বে আপনাদের বাগেরহাটের কিছু সন্তান রয়েছেন, 100 কোটি টাকার বাজেটের সুপরিবেশ রয়েছে, আপনি যেহেতু পৌর মেয়র হতে গেলে জনগণের কাছে তো প্রতিশ্রুতি দিতে হবে, কেউ মেয়র হওয়ার পরে করে, আপনি একটু আগেই করলেন, কেননা যে নেতা করে উন্নয়ন তার দিকে থাকে দুনয়ন। আপনি যদি এই পৌরবাসীর দুনয়নের নন্দিত হতে চান তাহলে তো উন্নয়নের আপনি করতে সুযোগটা রয়েছে, এত বড় সুযোগটা আসলে হাত ছাড়া করা ঠিক হবে কিনা? আপনি গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা করেছেন, দলের কাছে যে প্রত্যাশা করেছেন, উন্নয়নটি আসলে করা আপনার দায় রয়েছে কিনা? যেহেতু তিনি তো সচিব, তিনি তো করবেন, কিন্তু তিনি তো কারো না কারো মাধ্যম দিয়ে করবেন, সে মাধ্যম হিসাবে এই পৌরবাসীর জন্য আপনার আসলে বিশেষ দায় রয়েছে কিনা? আমি ব্যক্তিগতভাবে বাগেরহাট পৌরসভার বাগেরহাট উন্নয়নে ইতিপূর্বেও বিভিন্ন মিটিংয়ে আমি উল্লেখ করেছি, যে মিটিংগুলোতে ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে আমি একজন সদস্য ছিলাম। এক পর্যায়ে যে আমাকে বাদ দেওয়া হয়েছে, তখন আমি তুলে ধরতাম যে এই
প্রজেক্টর কাজ হচ্ছে না কেন, এই রাস্তাটা হচ্ছে না কেন, এই যে বিষয়, এগুলো তুলে ধরার কারণে একসময় আমাকে ওখান থেকে বাদ দেওয়া হয়, সরিয়ে দেওয়া হতো। হ্যাঁ, ওখান থেকে সরিয়ে দেওয়ার পর এখন যে সুযোগটা আসছে আমার বন্ধু কৃতি সন্তান ডক্টর ফরিদ আসার কারণে আমি অলরেডি আমার কাজ চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে ইনশাআল্লাহ যাচ্ছি। বাগেরহাট পৌরবাসী একটা তিলোত্তমা পৌর নগরী হিসেবে দেখতে পাবে আপনার বন্ধুর সহযোগিতা এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। জি, দর্শক শ্রোতাদের কাছে আপনার সমাপনী আলোচনায় আমরা চলে যাচ্ছি। জনাব তারেক রহমান এই জাতির এক অন্যরকম আইকন, যে লড়াইটি তিনি লড়লেন, যে আন্দোলনটি তিনি নেপথ্য থেকে নেতৃত্ব দিলেন, আপনাদেরকে যেভাবে সবসময় উজ্জীবিত রাখলেন, তিনি দেশের বাইরে এই মাটি থেকে দূরে দীর্ঘ বছর পরে মায়ের সাথে দেখা হয়েছে, আবেগঘন পরিবেশ আমরা দেখেছি। মা এবং পুত্র দুজন একসাথে অথবা আলাদা আলাদাভাবে এদেশে যখন আসবেন, বাগেরহাটবাসী আসলে জনাব তারেক রহমানকে কিভাবে স্বাগত জানাবে? বাগেরহাটবাসী কিভাবে স্বাগত জানাবে এইটা বলার ভাষা আমার নাই। জি, এদেশের মানুষ যখন তারেক রহমান বাংলাদেশে ফিরে মাটিতে এসে পা রাখবে, তখন দেখবেন যে এদেশের মানুষ গ্রামগঞ্জ থেকে ছুটে যাবে ওই বিমানবন্দরে। তখন ঢাকা জুড়ে আসলে দেখার জন্য যাবে। তখন ঢাকা সাময়িকভাবে হলেও অচল হয়ে যাবে। জি, এরপরে তার কাছে এদেশের মানুষ আশার বাণী শুনবে এবং তার আশার বাণী শুনে সমস্ত সাধারণ জনগণ অর্থাৎ আমাদের দলীয় নেতাকর্মীরা তখন যার যার জায়গায় ফিরে যেয়ে সুষ্ঠুভাবে দলের কাজ করবেন, দেশ গঠনের কাজ করবেন। জি, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আগে হোক পরে হোক, স্থানীয় সরকার নির্বাচনে আপনার প্রত্যাশা, দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, আপনার ভোটার যারা আপনার কাছ থেকে আইনি সেবা পাচ্ছেন, আপনি আইনজীবী সমিতিতে দায়িত্ব পালন করছেন এখন সদস্য সচিব হিসেবে, সামনে নির্বাচন রয়েছে, আইনজীবী ফোরামের আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, পাশাপাশি পৌর নগরী গঠন করার জন্য আপনার রূপকল্প রয়েছে। প্রতিটি বিষয় অ্যাড্রেস করে দর্শক শ্রোতার কাছ থেকে আপনার সমাপনী বক্তব্য। 16 বছর স্বৈরা শাসনের অবসান ঘটানোর পর মানুষ আশার আলো দেখেছে। আমরা মানুষ যে অনুভূতি, মানুষের যে প্রাপ্তি, আমরা এটাকে মানুষকে দিতে চাই। আমরা এই বাগেরহাট আইনজীবী সমিতির মাধ্যমে, আইনজীবীদের মাধ্যমে এবং বাগেরহাট পৌরসভার মাধ্যমে মানুষকে এই সেবা দিয়ে এদেশের মানুষের উপকার করতে চাই। আশা করি আমরা আমাদের উদ্দেশ্য সফল করব। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন। গোপালগঞ্জে এবং বাগেরহাটে যে বিএনপি করা যে কতটা কঠিন, যেটি এখানে বাস করে যারা সাধারণ মানুষ তারা জানেন। তো সেই জানা ব্যক্তি অবস্থা থেকেও তারা কখনো দলের আদর্শ থেকে বিচ্যুত না হয়। দীর্ঘ 35 বছর তিনি রাজপথে আছেন, জেলা বিএনপির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি ছিলেন আইনজীবী সম্পাদক হিসাবে, সেই ব্যক্তিত্ব এখন আইনজীবী ফোরামের পাশাপাশি আইনজীবী সমিতিতে নেতৃত্ব দিচ্ছেন। তার যে চাওয়াটি রয়েছে বাগেরহাট পৌরসভা কেন্দ্রিক, সেই চাওয়াটির প্রতি অবশ্যই দল তাকে গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনের আগে হোক আর পরে হোক, স্থানীয় সরকার নির্বাচন হলে তাকে পৌর পিতা হিসাবে সুযোগ দিবেন বলে তিনি প্রত্যাশা করছেন, দলের কাছে চাওয়া রয়েছে। এবং তিনি ব্যক্তিগতভাবে এই বাগেরহাটের কৃতি সন্তান ডক্টর ফরিদুল ইসলাম স্যারের মাধ্যম দিয়ে তিনি যে কল্যাণটি করতে চান, সেই কল্যাণ আসলে বাগেরহাট পৌরবাসী পাবে, এটি দেখার অপেক্ষায় তৃণমূলের নেতৃবৃন্দ থাকবে, এই বাগেরহাট পৌরবাসী থাকবে এবং বাগেরহাট জেলাবাসী থাকবে। দর্শক, পরিবর্তনের নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুরো নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা থেকে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।